ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, চাহিদা নির্ধারক সমূহ, চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো প্রাইস অফ দ্য কমোডিটি অর সার্ভিস, নাম্বার 1 এ লেখা আছে প্রাইস অফ দ্য কমোডিটি অর সার্ভিস। বোঝা গেছে? এই যে আমরা ল অফ ডিমান্ডটা পড়লাম না, এই ল অফ ডিমান্ডের কথা এখানে বলা আছে। বোঝা গেছে যে দ্রব্যের দামের উপর কি চাহিদা নির্ভর করে, দ্রব্যের দামের উপর। নাম্বার 1 পয়েন্টে কি দেওয়া আছে, দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভর করে, প্রাইস অফ দ্য কমোডিটি অর সার্ভিস। বোঝা গেছে? বোঝা গেছে? কমোডিটি মানে কি? পণ্য, বোঝা গেছে, বা দ্রব্য। আর সার্ভিস মানে কি? সেবা। বোঝা গেছে? তো প্রাইস অফ দ্য কমোডিটি অর সার্ভিস দেখা যাচ্ছে পণ্যের দামের উপর, পণ্য বা দ্রব্যের দামের উপর কি নির্ভর করে? চাহিদা নির্ভর করে। এটা কেমন? ওই যে ল অফ ডিমান্ড পড়লাম, যে এই যে দেখুন, চেঞ্জ ইন দ্য প্রাইস অফ এ গুড ইনভার্সলি অ্যাফেক্ট দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি। চেঞ্জ ইন দ্য প্রাইস অফ এ গুড ইনভার্সলি অ্যাফেক্ট দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি। দেখা যাচ্ছে একটা দ্রব্যের যদি কি দেখা যাচ্ছে, মানে দ্রব্যের দামের সাথে কি দেখা যাচ্ছে ডিমান্ডের একটা কি ইনভার্স রিলেশনশিপ এখানে বলা হচ্ছে। ল অফ ডিমান্ডে আমরা যেটা পড়েছি এখানে এই কথাটাই বলা হচ্ছে। দেখুন, কনজিউমার আর উইলিং অ্যান্ড এবল টু বাই মোর অফ এ গুড এট দ্য লোয়ার প্রাইস অফ দ্যাট। লোয়ার প্রাইসের কথা বলা হচ্ছে, মানে বলা হচ্ছে আর উইলিং অ্যান্ড এবল টু বাই মোর। বোঝা গেছে? অনেক বেশি কিনতে তার আগ্রহী হবে যদি কি হয়, দেখা যাচ্ছে যে প্রাইসটা লোয়ার থাকে। বোঝা গেছে? বোঝা গেছে কি? তো এখানে এই কথাটা বলা হচ্ছে চেঞ্জ ইন দ্য প্রাইস অফ এ গুড ইনভার্সলি অ্যাফেক্ট দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি। বোঝা গেছে? বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর নাম্বার 2 তে কি দেয়া আছে দেখুন, কনজিউমারস ইনকাম। কনজিউমারস ইনকাম নাম্বার 2, এখানে বলা হচ্ছে কনজিউমার মানে কি? ভোক্তা, ভোক্তার আয়ের কথা বলা হচ্ছে। বোঝা গেছে? ভোক্তার আয়ের কথা বলা হচ্ছে। এখন একটা জিনিস দেখুন, যে একটা পণ্যের দাম কিংবা একটা দ্রব্যের দাম বাড়েওনি কমেওনি, একদম কি কনস্ট্যান্ট রয়েছে। বোঝা গেছে? কিন্তু আপনার চাহিদা কিন্তু বাড়বে যদি আপনার ইনকামটা বাড়ে। এরকম হয় না মানুষের ক্ষেত্রে? যে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লাইফে আপনারা কি ধরুন স্টুডেন্ট লাইফে আমরা কি করি, দেখা যাচ্ছে আমাদের মানে আমরা একরকম ভাবে ব্যয় করি, আর যখন আমরা জব পেয়ে যাই কিংবা যখন আমরা ইনকাম করতে শুরু করি তখন দেখেন যে আমাদের ব্যয়টা কি বেড়ে যায়। এরকম হয় না? টাকা থাকলে মানুষের কি ব্যয় করার মানসিকতাটা বেশি হয়। এরকম হয় না রিয়াদ? Yes, sir. Yes, sir. কনজিউমার ইনকামটা Yes, কি বলছে? কনজিউমার ইনকামটা বলছে ভোক্তার আয়। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? অনেকগুলো পয়েন্টের কথা বলা হচ্ছে। তার ভিতর নাম্বার 1 হলো প্রাইস অফ দ্য কমোডিটি অফ সার্ভিস, নাম্বার 2 কনজিউমার ইনকাম, যে ভোক্তার আয়ের উপর কি চাহিদা নির্ভর করে। কোন দ্রব্যের দাম বাড়েওনি কমেওনি কিন্তু আপনার ইনকাম বেড়েছে, তাহলে কি হবে? আপনার চাহিদাও বেড়ে যাবে। এখানে এই কথাটা বলা হচ্ছে। কিংবা দ্রব্যের দাম বাড়েওনি কমেওনি, আপনার ইনকাম কমেছে, তখন কি হবে? আপনার চাহিদা কমে যাবে। এই কথাটা এখানে বলা হচ্ছে। বোঝা গেছে? এই যে দেখুন, চেঞ্জ ইন ইনকাম পজিটিভলি এফেক্ট দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি। চেঞ্জ ইন ইনকাম এখানে পজিটিভলি এফেক্ট দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি। ওইখানে বলা হচ্ছে ইনভার্সলি ইফেক্ট, কিন্তু এখানে বলা হচ্ছে পজিটিভলি এফেক্ট। কেন এরকম হচ্ছে? পজিটিভ আর ইনভার্সের মধ্যে পার্থক্য কি? ইনভার্স মানে বিপরীত, আর পজিটিভ বলতে এখানে সরাসরি একটা সম্পর্কের কথা বলা হচ্ছে, যে যে পণ্যের কি দেখা যাচ্ছে চাহিদা এবং ইনকামের মধ্যে কি একটা সরাসরি সম্পর্ক। ওইখানে বিপরীতমুখী সম্পর্ক ছিল, যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে ভোক্তার আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় বাড়বে চাহিদা বাড়বে, আয় কমবে চাহিদা কমবে। এখানে এই কথাটা বলা হচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? তারপর দেখুন, চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট। এখানে রিলেটেড বলতে কি বোঝাচ্ছে? সম্পর্কিত দ্রব্যের কথা বলা হচ্ছে। প্রোডাক্ট মানে এখানে দ্রব্য। চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট। তো আমরা তো সাবস্টিটিউশন ইফেক্ট পড়িনি? পড়েছি? সাবস্টিটিউশন মানে কি?
কিংবা সাবস্টিটিউট পরিবর্তন। বলতে আপনি কি বুঝেন? পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন। হ্যাঁ, একটু ভালো করে বলুন, একটা এক্সাম্পল দিয়েও তো বলতে পারেন। আমি কত এক্সাম্পল দিয়েছি আপনাদের, ঠিক না? হ্যাঁ বলুন। তার সাবস্টিটিউট ইফেক্টটা হচ্ছে আমাদের যখন কোনো প্রোডাক্টের দাম বেশি থাকে, আমরা তখন ওই প্রোডাক্টটা বাদ দিয়ে ওই ক্যাটাগরির অন্য কোনো প্রোডাক্ট কম দামের মধ্যে অন্য কোনো প্রোডাক্ট আমরা কিনতে চাই। এটাই হচ্ছে স্যার সাবস্টিটিউট ইফেক্ট কোনো প্রোডাক্টের। একটা উদাহরণ দেন, এক্সাম্পল দেন। স্যার যেমন আপনি দিয়েছিলেন যে আমরা যদি মাছ খেতে চাই, যদি ইলিশ মাছ কিনতে না পারি, তখন আমরা হয়তোবা ওই অন্য কোনো বড় মাছ যেমন রুই কাতলা এরকম মাছ কিনতে পারি, এইরকম আর কি। হ্যাঁ, সাবস্টিটিউট মানে পরিবর্তন, একটার পরিবর্তে আরেকটা, ঠিক না? অর্থাৎ যে আমি কিন্তু অনেক এক্সাম্পল দিয়েছি, আমার এক্সাম্পল গুলো না যদি আপনারা মনে রাখতেন তাও কিছু বলতে পারতেন। যে আমি ওয়াটারের এক্সাম্পল দিয়েছি, জুসের এক্সাম্পল দিয়েছি, মিল্কের এক্সাম্পল দিয়েছি, যে দেখা যাচ্ছে অনেক এক্সাম্পল দিয়েছি, ঠিক না? তো যখন আমাদের পিপাসা লাগে, দেখা যাচ্ছে যে আমরা কি কেন আমরা মানে সচরাচর পানি খাই? কিসের জন্য আমরা পানিটা খাই? কারণ পানি আমাদের কাছে সস্তা। মিল্ক এবং জুসের থেকে পানি তুলনামূলকভাবে সস্তা, সে কারণেই কিন্তু আমরা পানি খাই। কিংবা আমরা কি বলেছি, চা এবং কফির উদাহরণ দিয়েছি, ঠিক না? চা এবং কফির উদাহরণ দিয়েছি যে চায়ের দাম যদি বেশি হয়ে যায় তখন কি আমরা কফি খেতে চাই, আবার কফির দাম যখন বেশি হয়ে যায় তখন আমরা চা খেতে চাই। অনেক এক্সাম্পল দিয়েছি, বোঝা গেছে? তো এখানে এগুলা কি একটার সাথে আরেকটা মিল রয়েছে, রিলেটেড রয়েছে, একটা টপিকের সাথে আরেকটা টপিকের, এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। এখন ওগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই টপিকটা কি আপনাদের সহজ লাগবে, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। এই যে দেখুন কি লেখা আছে, চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট। বোঝা গেছে যে যদি সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন, রিলেটেড দেখা যাচ্ছে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন, এখানে কি বলা হচ্ছে ওই কথাটাই বলা হচ্ছে। যে দেখুন এখানে সাবস্টিটিউট কথাটা লেখা আছে এবং কমপ্লিমেন্ট কথাটা লেখা আছে। যদিও আমি আপনাদেরকে সাবস্টিটিউট গুডসটা শিখাইছি, কমপ্লিমেন্টারি গুডসটা এখন বলছি। যে দেখুন যে এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে একটা দ্রব্যের চাহিদাটা আসলে কি, এভাবেও নির্ভর করে যে কোন একটা দ্রব্যের দাম যদি বেশি হয়ে যায় তখন কি মানুষ ওই দ্রব্যটা আর কিনতে পারে না। চাহিদা থাকলেই তো হবে না, সামর্থ্য থাকা লাগবে, ঠিক না? তো একটা দ্রব্যের দাম যখন বেশি হয়ে যায় তখন মানুষ ওই দ্রব্যটা আর কিনতে পারে না, তখন ওই রিলেটেড কিংবা ওই রকম একটা কি আমাকে আমাকে সন্তুষ্টি দিবে ওই ধরনের একটা প্রোডাক্ট কিনে। দেখা যাচ্ছে যে কি, যে আমার জুস খেতে ভালো লাগছে কিন্তু আমি কি জুস কেনার সামর্থ্য নাই, তখন কি কিনবো আমি? দেখা যাচ্ছে আমি পানি কিনবো কিংবা আমি মিল্ক কিনবো, এরকম কথাটা বলা হচ্ছে। তাহলে চাহিদার কিন্তু এটা একটা চাহিদার নিয়ামক, চাহিদা নির্ধারক। বোঝা গেছে? এগুলা কিন্তু মানে কি অস্বীকার করা যাবে না। আজকের এই পৃথিবীটাই কিন্তু কি আমরা মানুষ, আমরা কি দেখা যাচ্ছে প্রত্যেকেই কি মানে অল্টারনেটিভ কিছু খুঁজি। বোঝা গেছে? যে দেখা যাচ্ছে যে প্রথমে বাজারে গিয়ে আমাদের কি হয়, প্রথমে বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে জিনিসটা সবচেয়ে ভালো, দেখা যাচ্ছে যে আমি একটা শার্ট কিনবো, দেখা যাচ্ছে যে শার্টটা সবচেয়ে সুন্দর সেটা আমি কি করি, দোকানদারকে দাম জিজ্ঞাসা করি। তখন দোকানদার যখন একটা কি মানে দাম বলে, তখন দেখা যাচ্ছে সেটা যদি আমার পক্ষে সম্ভব না হয় তখন কি আস্তে আস্তে কি করি, আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে কম দামে একটা শার্ট আমরা কি করি, পছন্দ করি। বোঝা গেছে? তো এভাবেই কিন্তু কি আমাদের জীবনটা চলছে। তো এই জিনিসগুলো পারতে হবে, বোঝা গেছে? এটা হচ্ছে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্টারি গুডস এর কথা এখানে বলা হচ্ছে। আমি সাবস্টিটিউট গুডস এর কথা বলেছি যে পরিবর্তক দ্রব্য, একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য ব্যবহার করা যায়। এখন কমপ্লিমেন্টারি গুডসটা কি? পরিপূরক। কমপ্লিমেন্টারি মানে হলো পরিপূরক। বোঝা গেছে? এই পরিপূরকটা কেমন, একটা ছাড়া আরেকটা অর্থহীন, চলবে না। দেখুন এই যে চায়ের কথা বলেছি, চা এবং কফি কি পরিবর্তক, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারি। কিন্তু এখন চা এবং চিনি হবে, বোঝা গেছে? চা এবং চিনি হবে, বোঝা গেছে? যদি চিনির দাম বেড়ে যায় তাহলে মানুষের চায়ের চাহিদা কমে যাবে, বোঝা গেছে? কারণ চায়ের দাম তখন কি বেড়ে যাবে। এটা একটা এক্সাম্পল হতে পারে কমপ্লিমেন্টারি গুডসে, বোঝা গেছে? কিংবা দেখা যাচ্ছে যে আমাদের এই যে যানবাহনের কথাগুলো বলি, কারের কথা বলি, তারপর বাসের কথা বলি, তো এগুলা হলো কি যে ডিজেল কিংবা পেট্রোলের সাহায্যে কি চলে, ডিজেল পেট্রোল ছাড়া কিন্তু এগুলা চালানো সম্ভব না। এখন কথা হচ্ছে যে যদি এরকম হয় যে ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেছে, তখন কিন্তু কি যে দেখা যাচ্ছে
অনেক মানুষ কি কিনবে, কার কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, বুঝা গেছে, কিংবা কার চালানোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এগুলো হচ্ছে পরিপূরক, বোঝা গেছে। কমপ্লিমেন্টারি, বোঝা গেছে কমপ্লিমেন্টারি গুডসটা কি, বোঝা Yes, গেছে। ইয়েস স্যার বললে হবে না, পারতে হবে, বোঝা গেছে, পড়ালেখা করতে হবে। স্যার আরেকবার একটু বলেন স্যার একটু। হ্যাঁ, আরেকবার আমি বলছি যে চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট, যে আমরা আসলে মূলত এখন কি পড়ছি, আমরা পড়ছি চাহিদার নির্ধারক সমূহ। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, বোঝা গেছে। তার ভিতর একটা পয়েন্ট হলো চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট। এখানে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের কথা বলা হচ্ছে, বোঝা গেছে। এটা কেমন, যে একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের কি একটা সম্পর্ক রয়েছে, চাহিদার একটা সম্পর্ক রয়েছে। এই যে আমি সাবস্টিটিউট গুডস এর কথা বললাম, যে চা এবং কফি, দেখা যাচ্ছে তাদের মধ্যে কি একটা সম্পর্ক রয়েছে, একটা বিকল্প একটা সম্পর্ক রয়েছে, একটার পরিবর্তে আমি আরেকটা ব্যবহার করতে পারি। আবার দেখা যাচ্ছে চা এবং চিনির কথা বললি, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং পরিপূরক সম্পর্ক, একটা ছাড়া কিন্তু আরেকটা অর্থহীন। চিনি ছাড়া কিন্তু চা আমরা করতে পারবো না, বোঝা গেছে। তো দেখা যাচ্ছে যে এই যে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের উপরও কিন্তু কি চাহিদাটা নির্ভর করে, বোঝা গেছে। যে আমরা যে কথা বললাম যে আমরা কেন হলো কিনি, জুস কিনি না, আমরা কেন পানি কিনি, কিংবা কেন আমরা পানি খাই পিপাসা লাগলে, এটা হচ্ছে সাবস্টিটিউট গুডস এর একটা উদাহরণ। কেন আমাদের পানির চাহিদা এত বেশি, কিংবা কেন আমাদের মিল্কের চাহিদা এত বেশি, কিংবা কেন আমাদের জুসের চাহিদা হয় না, বোঝা গেছে। এগুলা হলো কি, যে সম্পর্কিত দ্রব্যের দ্বারাও কিন্তু কি যে চাহিদাটা কি নির্ভর করে, বোঝা গেছে। আবার দেখা যাচ্ছে যে চা এবং চিনির কথা বললাম, এটা হচ্ছে পরিপূরক, কমপ্লিমেন্টারি গুডস, বোঝা গেছে। পরিপূরক দ্রব্যের কথা এখানে বলা হচ্ছে, যে যদি চিনির দাম বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা কমে যাবে, চিনির দাম যদি কমে যায় তাহলে চায়ের চাহিদা কি হবে, বেড়ে যাবে, বোঝা গেছে। তার মানে কি চিনির দামের উপর কিন্তু কি চায়ের চাহিদা নির্ভর করছে, বোঝা গেছে। বোঝা গেছে কি? জি স্যার। সবাই মনোযোগ সহকারে পড়া শুনবেন, আমি কিন্তু সবাইকে ধরবো, বোঝা গেছে। তারপর কনজিউমার টেস্ট এন্ড প্রিফারেন্স। কনজিউমার মানে ভোক্তা, ভোক্তার রুচি এবং পছন্দ। এখানে এই কথাটা বলা হচ্ছে যে ভোক্তার রুচি এবং 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 পছন্দ। এই যে এতক্ষণ আমরা কি পড়লাম, এতক্ষণ আমরা পড়লাম যে ডিমান্ড কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথমে পড়লাম প্রাইস অফ দা গুড, ঠিক না, যে দ্রব্যের দামের উপর, কিংবা প্রাইস অফ দা কমোডিটি অর সার্ভিস, বোঝা গেছে। তো দেখা যাচ্ছে যে দ্রব্যের দামের উপর ডিমান্ড নির্ভর করে, এটাও ঠিক। আবার দেখা যাচ্ছে যে কনজিউমার ইনকাম, ভোক্তার আয়, দেখা যাচ্ছে আপনার ইনকাম যদি বেশি হয় তাহলে আপনার চাহিদা বেশি হবে, আপনার ইনকাম যদি কম হয় আপনার চাহিদা কমে যাবে। তার মানে যে কনজিউমার ইনকাম, এটার উপরও ডিমান্ড নির্ভর করে। আবার দেখলাম যে প্রাইস অফ, এখানে কি, যে প্রাইস অফ দা চেঞ্জ ইন দা প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট, সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনেও কি ডিমান্ডটা নির্ভর করে, বোঝা গেছে। এখানে আরেকটা পয়েন্ট আছে কনজিউমার টেস্ট এন্ড প্রিফারেন্স, এটাও একটা পয়েন্ট। ডিমান্ড যে সকল বিষয়ের উপর নির্ভর করে, কিংবা ডিমান্ডের যে সকল বিষয়গুলো নির্ধারক হিসেবে কাজ করে, তার ভিতর কনজিউমার টেস্ট এন্ড প্রিফারেন্স কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভোক্তার রুচি এবং পছন্দ। এখন যে দেখুন, একটা দ্রব্যের দাম যতই কম হোক না কেন, আপনার ইনকাম যতই বেশি হোক না কেন, আপনার যদি ওই দ্রব্যটা পছন্দ না হয়, দ্রব্যের দাম যতই কম হোক এবং ইনকাম আপনার যতই বেশি হোক না কেন, আপনার পছন্দই হচ্ছে না ওই দ্রব্যটা, তাহলে কি আপনি কিনবেন? আমরা কেউ কিনবো? কেউই আমরা কিনবো না। তার মানে ওই দ্রব্যের প্রতি আমাদের চাহিদা হবে না যদি আমাদের পছন্দ না হয় ওই দ্রব্যটা, বোঝা গেছে। বোঝা গেছে কনজিউমার টেস্ট এন্ড প্রিফারেন্স। জি স্যার। তারপর এখানে কি বলা হচ্ছে, যে চেঞ্জ ইন দা সাইজ এন্ড এজ ডিস্ট্রিবিউশন অফ দা জেনারেল পপুলেশন। একটা সিম্পল এক্সাম্পল দিই, যে একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কতজন, ধরলাম 2 জন। তো 2 জনের জন্য যদি প্রত্যেক দিন 2 কেজি চাউল লাগে, তাহলে 10 জনের জন্য কত কেজি চাউল লাগবে প্রত্যেক দিন? ধরে নিচ্ছি আমরা 10 কেজি। কিংবা 10 কেজি। তো কি বলছিলাম,
যে একটা ফ্যামিলিতে 2 জন মেম্বার, 2 জনের জন্য যদি 2 কেজি চাউল লাগে তাহলে 10 জনের জন্য কত কেজি চাউল লাগবে? 10 কেজি চাউল লাগবে। কিংবা 2 জনের জন্য যদি 1 কেজি চাউল লাগে প্রত্যেকদিন, তাহলে 10 জনের জন্য কত কেজি চাউল লাগবে? 5 কেজি চাউল লাগবে। তার মানে কি, পপুলেশন যদি বেশি হয় তাহলে কি হবে? কোনো পণ্যের চাহিদা অটোমেটিক বেশি হবে, হবে না? পপুলেশন যদি বেশি হয় তাহলে কোনো পণ্যের চাহিদা অটোমেটিক কি হবে? বেশি হবে, হবে না? ওই এলাকার চাহিদাটা বেশি হবে, হবে না? হবে কি হবে না? হবে। হ্যাঁ, এখন এখানে এই কথাটাই বলা হচ্ছে যে দেখুন, ঢাকা থেকে রাজশাহীতে কিংবা রাজশাহী থেকে ঢাকাতে যদি কি জনসংখ্যা কি শিফট, বোঝা গেছে? তাহলে ওই এলাকার চাহিদাও কি বেশি হবে, বোঝা গেছে? আবার এখানে এদের কথা বলা হচ্ছে যে দেখুন, যে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা রয়েছে, আবার দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ রয়েছে, বোঝা গেছে? সব মিলেই তো একটা ফ্যামিলি। তো দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চার আর কতটুকু খাবার গ্রহণ করবে, কিংবা তার চাহিদা কতটুকু, কিংবা একটা একটা বয়স্ক মানুষের চাহিদা কতটুকু, ঠিক না? অবশ্যই বয়স্ক মানুষের চাহিদা বেশি, বোঝা গেছে? তো এখানে এই কথাগুলো বলা হচ্ছে যে পপুলেশনের কথা বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চার থেকে দেখা যাচ্ছে যে যারা বয়স্ক তাদের কি চাহিদা বেশি, এই এই ধরনের কথাগুলো এখানে বলা হচ্ছে, বোঝা গেছে? চেঞ্জ ইন দা সাইজ এন্ড এজ ডিস্ট্রিবিউশন অফ দা জেনারেল পপুলেশন, বোঝা গেছে? কনজিউমার এক্সপেকটেশন, কনজিউমার এক্সপেকটেশনটা কেমন? এখানে বলা হচ্ছে যে কনজিউমার এক্সপেকটেশন মানে হচ্ছে যে একজন ভোক্তা দেখা যাচ্ছে আশা করতেই পারে যে ভবিষ্যতে তার ইনকাম বাড়বে, ঠিক না? যদি আপনি চাকরিজীবী হন, আপনি দেখেন যে ভবিষ্যতে আপনার ইনকামটা কি হবে? বাড়বে, ঠিক না? তাহলে কি দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আপনার ফিউচারটা ভালো আছে, ঠিক না? তাহলে কি দেখা যাচ্ছে আপনার চাহিদাটাও কি বেশি হবে, এরকম না আর কি? বোঝা গেছে? কিন্তু যদি দেখেন যে ভবিষ্যতে আপনার চাকরিটা চলে যেতে পারে, কিংবা দেখা যাচ্ছে আপনার ইনকাম কমে যেতে পারে, তখন কিন্তু কি আপনি সেভিংসে বেশি আগ্রহী হবেন, বোঝা গেছে? তখন আপনি ডিমান্ডটা কম করবেন, আপনার চাহিদা কম হবে, এবং সেভিংস এর দিকে কিন্তু আমরা আগ্রহী বেশি হব, বোঝা গেছে? বোঝা গেছে? কনজিউমার এক্সপেকটেশনে এই কথাটা বলা হচ্ছে, বোঝা গেছে? জি স্যার। এই যে দেখুন, consumer expectation also influence demand, consumer expectation also influence demand কে প্রভাবিত করে, বোঝা গেছে? people tend to maintain a high level of consumption when they feel confident about their continuing employment in the future, বোঝা গেছে? if people for whatever reason feel less confident about the future, they tend to demand less for consumption, which leads to increased সেভিং। এই যে তারা যখন কি লেস কনফিডেন্ট অনুভব করে ফিউচার সম্পর্কে, তাদের কি কনফিডেন্ট কম থাকে যে তার ফিউচারে তার জবটা চলে যেতে পারে, তখন সে কি করবে? তার ডিমান্ডটা কম হবে এবং সেভিংসটা বেশি হবে। এখানে এই কথাটা বলা হচ্ছে, বোঝা গেছে? ওয়েদারও কিন্তু কি চাহিদার একটা কি নির্ধারক হিসাবে কাজ করে, ওয়েদারও চাহিদার নির্ধারক হিসাবে কাজ করে, বোঝা গেছে? দেখুন এখন শীতকাল পড়ছে, শীতকালে আমাদের কিসের চাহিদা বেশি হয়? সোয়েটারের চাহিদা বেশি হয় না শীতকালে? জি স্যার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে শীতকালে সোয়েটারের চাহিদা বেশি, আবার দেখা যাচ্ছে যে যখন গরম পড়ে তখন কি আইসক্রিমের চাহিদা বেশি, যখন বৃষ্টি পড়ে তখন কি আমব্রেলার চাহিদা কি বেশি। পোশাক পরি, সোয়েটার পরি। আবার দেখা যাচ্ছে যে মানে এখানে কি দেখুন, আবহাওয়া ভেদে আমাদের কি, আমাদের সব শুরু থেকে জয়েন আছে। আপনাকে আমি দেখতে পাচ্ছিলাম না, যাই হোক, তাহলে আপনি বলুন কনজিউমারস ইনকাম, এই পয়েন্টটা আপনি বলুন। রাহুলের কিন্তু ক্লাসে পারফরমেন্সটা ভালো। কনজিউমার্স ইনকাম হলো আমাদের যখন ইনকাম হাই থাকবে তখন আমাদের একটা পজিটিভ এফেক্ট পড়বে কমোডিটির উপর, আর ভেরি গুড। আর আমাদের যখন ইনকাম লো থাকবে তখন আমাদের কমোডিটির উপর রিভার্স এফেক্ট পড়বে, ঠিক আছে? মানে এটা আমাদের পজিটিভলি এফেক্ট দ্য ডিমান্ড ফর দি কমোডিটি।
চেঞ্জ ইন ইনকাম, মানে আমাদের ইনকামটা যখন চেঞ্জ হবে। হ্যাঁ, যে আমরা যখন পড়লাম না যে দ্রব্যের দামের সাথে ডিমান্ডের একটা ইনভার্স সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক, কিন্তু এখানে যে দ্রব্যের চাহিদার সাথে দ্রব্যের দামের সাথে কি দ্রব্যের চাহিদার একটা কি আমরা বললাম না যে ইনভার্স সম্পর্ক প্রাইস অফ দ্য কমোডিটিতে, কিন্তু এখানে যে কনজিউমার্স ইনকামে দ্রব্যের দেখা যাচ্ছে কি যে দ্রব্যের চাহিদার সাথে আমাদের ইনকামের একটা কি পজিটিভ সম্পর্ক। ইনকাম বাড়লে আমাদের চাহিদা বাড়বে, ইনকাম কমলে আমাদের চাহিদা কি হবে? কমবে। বোঝা গেছে? জি স্যার। সহজ সহজ না? ইকোনমিক্স সহজ লাগছে না? জি স্যার। কে বলতে পারবে কমপ্লিমেন্টারি গুডস কি? স্যার আমি বলতে পারবো। স্যার আমি বলতে পারবো। আচ্ছা, বোঝা গেছে? কেউ একজন বলুন তো কমপ্লিমেন্টারি গুডসটা কি? আর কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে এমন প্রোডাক্ট যে প্রোডাক্টটা অন্য প্রোডাক্টের চাহিদা চিনির দাম কম হয়ে থাকে, তাহলে আমাদের চায়ের আমরা তখন চা বেশি বেশি করে পান করতে চাইবো। আর যদি চিনির পরিমাণ বেশি হয় তখন আমরা চাটা কম করে পান করার চেষ্টা করব। চিনির পরিমাণ বেশি মানে বুঝলাম না। চিনির পরিমাণ বেশি বলতে চিনির দাম, চিনির হ্যাঁ,